সকালে নমিনেশন ফাইল জমা করতে যাওয়ার আগে নির্বাচনী সভা থেকে বিদায়ী বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগকে তীব্র আক্রমণ সিদ্ধার্থ মজুমদারের। এমএলএ গুলো চুরি করছে, তার মধ্যে পল্টু বাগও একজন। চুরি করছে, দুর্নীতি করছে, লোকের জমি কেড়ে নিচ্ছে, গুন্ডামি করছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিছু জানেই না। এত লিটারেসি, সেখানে একটা মাধ্যমিক পাস করা এমএলএ যে পড়াশোনা করেনি, যে আজকের দিনে বিধানসভায় দাঁড়িয়ে একটা বক্তৃতা দিতে পারে না, তাকে বক্তৃতা দেওয়ার চান্স দেয় না। মমতা নিজে চান্স দেয় না। কি সে তো দুর্নীতি ছাড়া কিছু বোঝে না? কি নিয়ে কথা বলবে? তার তো সেই দক্ষতাই নেই, সে তো পড়াশোনাই করেনি। আর ভাবতে হয় এত ভীতু পুলিশ অফিসারদের সাথে তো জোর জবরদস্তি করে, কিন্তু আইএস গুলোর সামনে মুখ খুলতে পারে না। এই জন্য কেন কি তার এখানে তো বুদ্ধি নেই, পড়াশোনা জানা না। তো সে হয়েছে কালনার মতন জায়গার বিধায়ক ছিলেন, গত বিধায়ক, কিন্তু সে বিধায়ক হলো কি করে? প্রত্যেকটা ইলেকশনে এই কালনা টাউনের লোক দুই হাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে, প্রত্যেকবার লিড দিয়েছে। কিন্তু কিছু কিছু অঞ্চলে প্রণব রায়, এক গুন্ডা, মস্তান, লম্পট, ছেঁচড়া, তার দলবল নিয়ে গিয়ে ধমকি দিয়ে কিছু বিশিষ্ট লোকদের আর কিছু স্পেসিফিক কমিউনিটির লোকদের দিয়ে ভোট করিয়ে বারবার আপনাদের হারিয়েছে। কেন হিন্দুরা হারবে যেখানে হিন্দু গরিষ্ঠতা আছে? কেন আমরা হারবো বারবার এই কয়েকটা অঞ্চলের কাছে? কেন আমরা হার মানবো প্রণব রায়ের কাছে? এইবারে যেন সেটা না হয়। যত দুষ্কৃতি আছে, যতজন ধমকি দিচ্ছেন বাড়িতে গিয়ে, এটা মনে রাখবেন, এই ইলেকশন জেতার পরে কিন্তু আমিও তাদের বাড়িতে যাব। তখন এই নিয়ে কমপ্লেন করতে যাবেন না যে এটা কেন হচ্ছে। পড়াশুনো করেছি মানে এই না যে তোমাদের সঙ্গে সঙ্গে নিচে নেমে লড়াইটা দিতে পারবো না। তোমাদের থেকে বেশি দেবো, আইনও বেশি জানি, পড়াশোনাও জানি, গভর্নমেন্টকে কি করে কন্ট্রোল করতে হয় তাও জানি, আর তোমাদের মতন গুন্ডাদের পেঁদাতে কি করে হয় সেটাও জানি। এই জন্যে যত লম্পট আছে আজকে বলে দিলাম, এরপরে যদি কোন বিজেপির কর্মীর গায়ে হাত ওঠে বা যদি আপনারা ধমকাতে চমকাতে যান, হিন্দুরা নাম রাস্তায় নেমে কি ধমকানো চমকানো করতে পারে আপনাদের বাড়ি ঢুকে, সেটা আপনারা মনে রাখবেন। এটা আপনি আমাদের এখান থেকে, এই মঞ্চ থেকে আপনাদের এই কথাটা শুনিয়ে গেলাম। পল্টু বাগের দুর্নীতি নিয়ে আমার বেশি কিছু বলার নেই, যদিও আমার কাছে একটা লিস্ট আছে, কিন্তু সেই লিস্ট করতে গেলে অনেক সময় বেরিয়ে যাবে। কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে। এই শান্তিপুর কালনার ব্রিজটা কি হলো? 2021-এ তো আপনি বলেছিলেন হয়ে যাবে, হয়নি কেন? সেই মিথ্যে কথা মমতাদির কাছ থেকে শিখে এসছেন, মিথ্যে কথা বলা। কেন হয়নি? কেন আপনি মিথ্যে কথা বলেছিলেন? আমি আপনাদের বলে যাচ্ছি, 1 বছরের মধ্যে, আমি আসার 1 বছরের মধ্যে এই কালনার ব্রিজ তৈরি। কেন হয়নি? টিপিআর তৈরি হয়নি, কেন হয়নি? এটার জবাব কে দেবে? এটার জবাব পল্টু বাগ দেবে। কিন্তু আসল জবাবটা আমি দিয়ে যাই। এইখানে যদি ব্রিজ তৈরি হয়, এই যে ফেরিঘাট থেকে যে টাকা তুলছে, তোলাবাজি করছে, দিনে কয়েক লক্ষ টাকা তুলছে পল্টু বাগ, সেটা বন্ধ হয়ে যাবে। ফেরিঘাটের ট্রাফিকটা কমে যাবে, তো তাই জন্য তারা চায় না। পল্টু বাগ নিজের ছেলেকে বোঝায়, মার্ডার করো, লোক মারো, গুন্ডামি করো। মার্ডার কেসের আসামি তো, ঠিক তো? খালি মার্ডার কেসের আসামি বলে নয়, যেই ছেলেটি গত হয়েছে তার বাবাকে ধমকানি চমকানি হ্যারাস করার পেছনেও এদেরই হাত। তো পল্টু বাবু নিজের ছেলেকেও শুধরে নিন, নিজেও শুধরে নিন। বেশি দিন নেই, 29-এ আপনাদের কি হবে সেটা নির্ধারণ হয়ে যাবে। কালনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে, পাল্টা জবাবে সরব দেবপ্রসাদ বাগ। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে কালনার রাজনৈতিক পরিবেশ। মঙ্গলবার সকালে নমিনেশন জমা দিতে যাওয়ার আগে নির্বাচনী সভা থেকে বিদায়ী বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু বাগকে তীব্র আক্রমণ করেন প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। এরপর মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই অভিযোগের কড়া জবাব দেন দেবপ্রসাদ বাগ। ব্রিজের জন্য রাজ্য সরকার টাকা বরাদ্দ করেছে এবং ব্রিজ হবে। গতকালকে মুখ্যমন্ত্রী একটি জনসভায় এসে তিনি বলেছেন, এবং ব্রিজটা যে হবে তার প্রাথমিক যে কাজগুলো, যেখানে একটা ব্রিজ করতে গেলে পরে প্রচুর জমি কিনতে হয়, সেই জমিগুলোর মধ্যে আমাদের এপারে প্রায় 97.65, প্রায় ধরুন 98% জমি আমরা ইতিমধ্যে কিনেছি, প্রায় 100 কোটি টাকা দিয়ে। 100 কোটি টাকার মতন লেগে আমরা এই জমিগুলো আমাদের এপারে কেনা হয়ে গেছে, ওপারেও কেনা হয়েছে। আর যেটা 2% মতন জমি আমরা এখনো পর্যন্ত পাইনি, যারা বিজেপি করে ওই এলাকার লোক, আমি নাম ধরে বলে দিতে পারি, তারা এই ব্রিজটা যাতে না হয় সেটার জন্য যে কোর্টে গেছিলো, হাইকোর্টে একটা মামলা করেছিল। মামলাটা 13-14 মাস পর্যন্ত চলেছিল। চলার পর কোর্ট একটা রায় দেয় যে রাজ্য সরকারকে, যে এরা জমির দাম আরও বাড়ানোর জন্য বলছে, আপনারা বিবেচনা করুন। বিবেচনা করেই দামটা ঠিক করা হয়েছে। কারণ হচ্ছে এই যে 2% যারা বিজেপি করে, যারা জমি দিল না, তাদের জ্ঞাতার্থে জানায় 98% যারা জমি দিল তারা রেট সম্বন্ধে কিচ্ছু জানে না, তারা দিয়ে দিল, বোকা তারা। আর এরাই হচ্ছে কেন অত্যন্ত চতুর। তাহলে রাজ্য সরকারের ব্রিজ করার বিষয়ে আগ্রহ আছে, রাজ্য সরকার করতে চায়, তার জন্য জমি কিনেছে, প্রায় 98% জমি কেনা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে যেটা কাজ হয় সেটা হচ্ছে যে মাটি পরীক্ষা। আপনারা কিছুদিন আগে আপনাদের চ্যানেলেই আমি দেখেছি যে মাটি পরীক্ষার জন্য বড় বড় মেশিন বসেছে, মাটি পরীক্ষা হয়েছে। তাহলে যদি পদ্ধতিটা যদি বলেন, তাহলে পদ্ধতিটা হচ্ছে অনগোয়িং পদ্ধতি। একটা হচ্ছে জমি কেনা প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তর হচ্ছে যে মাটি পরীক্ষা, তৃতীয় স্তর হচ্ছে যে টেন্ডার। তাহলে জমি কেনা হয়ে গেছে, মাটি পরীক্ষা হয়ে গেছে, পরবর্তীকালে টেন্ডারটা হওয়ার পর কাজটা শুরু হবে। তাহলে রাজ্য সরকার কাজটা করতে আগ্রহী। দ্বিতীয় জিনিস যিনি অভিযোগ করছেন যে ঘাটের হচ্ছে যে গাদা টাকা আমরা পাই, ঘাট হচ্ছে ই অকশনের মাধ্যমে প্রতি বছর টেন্ডার করা। ই অকশন মানে হচ্ছে যে হয়তো উনি তো অধিক শিক্ষিত উনি পুরুষ মানুষ, শিক্ষিত, যাই হোক উনি অধিক শিক্ষিত, নিশ্চয়টা জানে। ই অকশন মানে হচ্ছে যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি অংশগ্রহণ করতে পারেন। যারা ই অকশনে অংশগ্রহণ করবেন এবং সর্বোচ্চ দর দেবেন, তিনিই হচ্ছেন যে ঘাট 3 বছরের জন্য পরিচালনা করতে পারবেন। আর এই অকশনটা করে কালনা পৌরসভা। আমি পৌরসভার কেউ নই, অতএব আমার নামে যে ব্লেমটা দিচ্ছে বা অভিযোগটা করছে, সেই অভিযোগটা যদি উনি প্রমাণ করতে পারেন, আমি আপনাদের অন ক্যামেরা বলছি, আমি আমার প্রার্থীপদ প্রত্যাহার করে নেবো, আমি ভোটেই দাঁড়াবো। উনি যদি প্রমাণ করতে পারেন যে ঘাট থেকে আমি 1 টাকা নিই। দ্বিতীয় কথা হচ্ছে কিনা যে ঘাটের যা দর আছে, এবং ঘাটটা আপনারা একটু খোঁজ নিলেই দেখতে পাবেন যে ঘাটের যারা শ্রমিকরা আছে, যারা হচ্ছে কিনা যে মাইনের সিস্টেমে চাকরি করেন, ওই ই অকশন যারা ডেকেছেন ইজারাদারদের আন্ডারে, তাদেরই ঠিক মতন ওরা স্যালারি বাড়াতে পারে না, এই নিয়ে বিক্ষোভ থাকে। অর্থাৎ ঘাট নিয়ে যেটা বলছে সবটাই মিথ্যে কথা, মাঝে মাঝে বাজার গরম করবার জন্য বলছে। আর একটা জিনিস দেখলাম, উনি আমার ব্যক্তিগত আমার ছেলেকে নিয়ে একটা আক্রমণ করেছে, আমার ছেলেকে খুনি টুনি অনেক কথা বলেছে। দেখুন, মামলাটা হয়েছিল 2016 সালে। আমার ছেলের রায় বেরিয়ে গেছে, মহামান্য আদালত বলেছে যে যে ঘটনাকে কেন্দ্র করে এই এফআইআরটা করা হয়েছে তার সঙ্গে কুণাল বাগ কোনো রকম যুক্ত না। তাহলে ও কোর্টকে চ্যালেঞ্জ করছে। আমি কিন্তু ওনার এগেনস্টে মামলা আবার করছি, কারণ ওকে কোর্টেই কিন্তু উত্তরটা দিতে হবে। তার মানে কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা ভুল, ও আজকে দাঁড়িয়ে প্রকাশ সেই কথাগুলো বললো, ওকে কিন্তু কোর্টেই উত্তরটা দিতে হবে। তৃতীয় জিনিস হচ্ছে কিনা যে উনি বলেছেন যে কালনা শহরে যা পুকুর ভরাট হয়েছে, সেই পুকুর নাকি আমি ভরাট করেছি। উনি যদি প্রমাণ করতে পারেন, এখনও আমি অন ক্যামেরা বলছি, উনি যদি এটা প্রমাণ করতে পারেন, আমি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। যে আমার সময় বা আমি থাকতে কালনা শহরে একটা পুকুর ভরাট হয়েছে, সেই পুকুরগুলো, কারণ জেনে রেখে দিন, পুকুর ভরাট হলে পরে তার জন্য বিএলআরও আছে, বিডিও সাহেব আছে, বিডিওরা আছেন, বিএলআরও আছেন, স্থানীয় স্তরে পুলিশ প্রশাসন আছেন, সর্বস্তরের হচ্ছে কিনা যে মানুষজন আছে, এখানে এসডিও অফিস আছে। অতএব একটা পুকুর যদি ভরাট করে, গঙ্গা থেকে যদি কোনো মাটি তোলে, তার জন্য বিএলআরও দপ্তর আছে, বিডিও আছেন, এসডিও আছেন, সবাই মানে পাশ কাটিয়ে গেল, সব দায়টা হচ্ছে কিনা যে কালনার এমএলএ। আমি এখনও আপনাদের অন ক্যামেরা বলছি যে এত প্রশাসন, এত দপ্তর থাকার পর এত সহজ নয় যে কালনা শহরে পুকুর ভরাট করার মতো। উনি যদি প্রমাণ করতে পারেন যে একটি শহরের পুকুর আমার সময় ভরাট হয়েছে,
আর তার সঙ্গে আমি যুক্ত, আমি অন ক্যামেরা বলছি, মৌখিকভাবে না, অন ক্যামেরা বলছি আমি আমার প্রার্থীপদ প্রত্যাহার করে নেবো। তবে ওনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে, এটুকু আপনাদের বলতে হবে। এখন পদপ্রার্থী হয়েছেন বিজেপি, তার কাছে তো দুটো আমার প্রশ্ন। একটা হচ্ছে কিনা যে আপনি যখন এত আত্মবিশ্বাসী ভোটে জিতবেন, তাহলে এত মানুষের নাম ভোটার লিস্ট থেকে, জেনুইন ভোটার লিস্টের নাম কেটে দিচ্ছেন কেন? 14,000-এর ওপরে কালনা বিধানসভার মাইনরিটি দিয়ে নিয়ে, মানে মুসলমান সম্প্রদায় সহ, মুসলমান সম্প্রদায়ের তো প্রায় 98-99% যেখানে ভোট আছে, 98-99% উড়িয়ে দিচ্ছে। এত মানুষের ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছেন কেন জেনুইন ভোটার? এবং প্রমাণ দিয়ে দেবো, কেউ হচ্ছে কিনা যে 65 সালে ভোট দিয়েছে তার এখন নাম নিতে কেটে দিচ্ছে। এত নাম বাদ দিচ্ছেন কেন? দ্বিতীয় কথা হচ্ছে কিনা যে কেন্দ্রের যে প্রকল্পগুলো ছিল 2021 সালের পর থেকে আমরা গ্রামে গ্রামে গিয়ে দেখছি মানুষ কাঁদছে। রাজ্য সরকার যে বাড়িটা দিয়েছে সেই বাড়িটা পেয়েছে, কিন্তু রাজ্য সরকারের তার অল্প ক্ষমতার মধ্যে, সীমিত ক্ষমতার মধ্যে তারা করে যাচ্ছে, রাজ্য সরকার করছে। সেই জায়গা থেকে যেখানে বাড়ির দরকার আমার এই মুহূর্তে কালনা বিধানসভায় 10,000, সেখানে ধরুন বাড়ি হয়েছে মাত্র 500। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে হচ্ছে কিনা যে সাধারণ মানুষ তো প্রশ্ন ওদেরকে করছে যে 21 সালের পর থেকে প্রধানমন্ত্রী যে গৃহ নির্মাণ, প্রধানমন্ত্রী যে আবাস নির্মাণ, তার টাকা কেন বন্ধ করে রেখেছেন? উত্তর দিন। 100 দিনের টাকা বন্ধ, গ্রামের যে মেরুদণ্ড, মানে হচ্ছে কিনা যে অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেটা ভেঙে দিয়েছে। গরিব মানুষদের 100 দিনের কাজ বন্ধ, সড়ক যোজনার টাকা বন্ধ। এরপরেও মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো আছে যেভাবে পৌঁছে দিয়েছে, সেইগুলোই আমাদের মূল হাতিয়ার। আর আমরা সেটাই বলছি যে দেখুন, 2021 সালে ক্ষমতায় আসতে পারেনি বলে এই প্রতিহিংসার রাজনীতি ওরা করেছে। যদি কোনো কারণে কোনো জায়গায় যদি ওরা সিট আবার বেশি পায়, এই 77টা পেয়েছে বলে এই অবস্থা, যদি এখানে যদি বাংলা থেকে যদি ওরা 80 কি 82টা সিট যদি পেয়ে যায়, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আরও কিছু যা কেন্দ্রে, দয়া করে এইভাবে খেলবেন না মানুষদের সঙ্গে। কি করছেন এগুলো? প্রত্যেকটা দিন মানুষের নাম কেটে দিচ্ছেন, এগুলো কি হচ্ছে? আপনি মাইকে বলুন না, আমি আপনাদের অন ক্যামেরা বলছি। সিদ্ধার্থবাবুকেও একটা ঘোষণা করতে বলুন, মাইকে দাঁড়িয়ে উনি ঘোষণা করুন যে তৃণমূল পদপ্রার্থী পল্টু বাগ ভোটে না দাঁড়ালে এই মানুষগুলোর প্রত্যেকের আবার নাম ফিরে পাবে 24 ঘন্টার মধ্যে। আমি অন ক্যামেরা কথা দিচ্ছি, আমি প্রার্থী হব না, প্রার্থীপদ প্রত্যাহার করে নেব। যে মানুষগুলোর নাম আপনারা ভোটার লিস্ট থেকে কেটে দিলেন, সেই নামগুলো যুক্ত করুন। আমি এক্ষুনি প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছি, কারণ আমার কাছে মানুষ আগে। এরা যদি এদের যদি নামগুলো যদি আবার যুক্ত করা যায়, এদের যদি প্রকৃত ভোটার যারা, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমি আমার প্রার্থীপদ প্রত্যাহার করে নিচ্ছি। উনি দাঁড়ান না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে এইভাবে মানুষগুলোর নাম কেটে দেবেন না, মানুষগুলোকে আত্মহত্যার জায়গায় নিয়ে যেতে বাধ্য করবেন না।